হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি অথবা ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আবার আমি পার্ট 6 অংশটি নিয়ে অতি অবশ্যই 60টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, পারস্যের রাজা প্রথম দারায়ুসের কোন লেখতে হিন্দু শব্দের প্রাচীনতম রূপ যে হিদু এর উল্লেখ আছে? এ বোরজাহম লিপি, বি ইরান লিপি, সি সিন্ধু লিপি, ডি পার্সিপলিস লিপি। এর সঠিক উত্তর হবে অপশন ডি, পার্সিপলিস লিপি। পরে প্রশ্ন, ব্রাহ্মী লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হয় বা লেখা হতো? বাম দিক থেকে ডান দিকে, বি ডান দিক থেকে বাম দিকে, সি উপর দিক থেকে নিচের দিকে, ডি নিচের দিক থেকে উপরের দিকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বাম দিক থেকে ডান দিকে। আমরাও কিন্তু এখন লেখার যে কাজটা করি সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লিখি, তাই একে ব্রাহ্মী লিপি বলে। আর যারা ডান দিক থেকে বাম দিকে লেখে সেই লিপিকে বলা হচ্ছে খরষ্ঠী লিপি। 3 নম্বর প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দে পাঠ্যোদ্ধারকৃত যে লিপি সেখান থেকে জানা যায় যে দেবনাম প্রিয়দর্শী ও অশোক একই ব্যক্তি ছিলেন, সেই লিপির নাম কি ছিল? অপশান এ ইরান শিলালিপি, বি মাস্কির গিরিশাসন লিপি, সি খরষ্ঠী লিপি, ডি অ্যারামাইক লিপি। এর সঠিক উত্তর হবে অপশান বি, মাস্কির গিরিশাসন লিপি। পরে প্রশ্ন, প্রাচীন ভারত তথা সিন্ধু সভ্যতার মুদ্রাগুলি দেখতে ছিল আসলে? এ 5 মার্ক কয়েন, বি মিক্সিং কয়েন, সি মেকিং কয়েন, ডি ল্যান্ডিং কয়েন। এর সঠিক উত্তর হবে অপশান এ, 5 মার্ক কয়েন, যেগুলোকে চাপযুক্ত মুদ্রা বলে থাকি আমরা। পরে প্রশ্ন, অ্যানাবাসিস অফ আলেকজান্ডার নামক গ্রন্থের লেখক হলেন? এ স্ট্র্যাবো, বি এরিয়ান, সি নিয়ারকাস, ডি টলেমি। এর সঠিক উত্তর হবে অপশান বি, এরিয়ান। এরিয়ান ছিলেন অ্যানাবাসিস অফ আলেকজান্ডার নামক গ্রন্থের লেখক। পরে প্রশ্ন, দীপবংশ ও মহাবংশ ছিল সিংহলি দুটি যে ধর্মের গ্রন্থ? এ জৈন ধর্ম, বি সংস্কৃত গ্রন্থ বা সংস্কৃত ধর্ম, সি ইরানি গ্রন্থ, ডি বৌদ্ধ গ্রন্থ। তাহলে প্রথম হচ্ছে জৈন গ্রন্থ, সংস্কৃত গ্রন্থ, ইরানি গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ। এর সঠিক উত্তর হবে অপশান ডি, বৌদ্ধ গ্রন্থ। পরে প্রশ্ন, দক্ষিণ ভারতে মাদুরার তামিল শস্য ব্যবসায়ী সাত্তানার রচনা করেছিলেন একটি গ্রন্থ, সেটি হল? এ দেবী চন্দ্রগুপ্তম, বি মণিকর্ণিকা, সি মণি মেকলাই, ডি মণি মহাভাষ্য। এর সঠিক উত্তর হবে অপশান সি, মণি মেখলাই বা মেখলাই। তিনি ছিলেন একজন তামিল শস্য ব্যবসায়ী, কিন্তু তিনিও অতি অবশ্যই গ্রন্থ রচনা করেছিলেন, তামিল গ্রন্থ। পরে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতীয় উপদ্বীপের প্রাচীনতম গ্রাম কোথায় গড়ে উঠেছিল? এ হরপ্পাতে, বি মহেঞ্জোদারোতে, সি কালীবঙ্গানে, ডি মেহেরগড়ে। এর সঠিক উত্তর হবে অপশান ডি, মেহেরগড়েতে। আমরা মনে করে থাকি যে মেহেরগড় সভ্যতার পরিণত রূপ ছিল আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, কারণ মেহেরগড় সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা এবং সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক সভ্যতা। কারণ নগরকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো হরপ্পাতে পাওয়া গেছে খুব বেশি, আর গ্রামকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো বেশিরভাগটাই পাওয়া গেছে মেহেরগড়েতে। পরে প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটি প্রাচীন কেন্দ্রের নাম হলো রানাগুন্ডাই।
সেটি বর্তমানে অবস্থিত কোথায়? রানাঘুন্ডায় কোথায় বর্তমানে অবস্থিত? অপশান এ পূর্ব বেলুচিস্তানে, বি পশ্চিম বেলুচিস্তান, সি উত্তর বেলুচিস্তান, ডি দক্ষিণ বেলুচিস্তান। এর সঠিক উত্তর হবে পূর্ব বেলুচিস্তানে। বর্তমানে পাকিস্তান থেকে বেলুচিস্তান যে আলাদা হতে শুরু করেছে সেই অঞ্চলটা হচ্ছে বর্তমানে রানাঘুন্ডায়ের একটা অঞ্চলের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় বিজ্ঞাপনের বা সাইনবোর্ডের অস্তিত্ব দেখতে পাওয়া যায় কোথায়? এ দায়মাবাদে, বি আলমগীরপুরে, সি ধোলাভিরাতে, ডি বানওয়ালিতে। এর সঠিক উত্তর হবে অপশান সি ধোলাভিরাতে। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। এটি রচনা করেছিলেন কোন ভাষায়? এ মালদি ভাষায়, বি মাগধি ভাষায়, সি সৌরসেনী ভাষায়, ডি সংস্কৃত ভাষায়। তো এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেছিলেন অপশান ডি সংস্কৃত ভাষায়। তো এ প্রসঙ্গে তোমাদের আমি একটু বলে রাখি, এলাহাবাদ প্রশস্তিটার কিছুটা অংশ হচ্ছে গদ্যেতে এবং কিছুটা অংশ পদ্যেতে, সংস্কৃত ভাষায় কিছুটা গদ্যে এবং কিছুটা পদ্যে লেখা হয়েছিল এলাহাবাদ প্রশস্তি। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তিনি যে দেশের ঐতিহাসিক ছিলেন, অর্থাৎ ভিনসেন্ট স্মিথ যে দেশের ঐতিহাসিক? এ পার্সিক ঐতিহাসিক, বি ইংরেজি বা ইংরেজ ঐতিহাসিক, সি ফরাসি ঐতিহাসিক, ডি জার্মান ঐতিহাসিক। খুব একটা কঠিন প্রশ্ন এবং তোমাদের নিজেদের বোঝার প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশান বি ইংরেজ ঐতিহাসিক। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সমসাময়িক সিংহলের একজন রাজা ছিলেন যিনি তাকে উপঢৌকন সহ দুধ পাঠিয়ে বুদ্ধগয়ায় সিংহলি তীর্থযাত্রীদের জন্য একটি মঠ ও যাত্রী নিবাস স্থাপনের অনুমতি চান। সিংহলের সেই রাজা কে ছিলেন? অর্থাৎ সমুদ্রগুপ্তের সমসাময়িক সিংহলের রাজা কে ছিলেন? এ মেঘবর্ম, বি মেঘবাহন, সি মেঘদূত, ডি মেঘমল্লার। এর সঠিক উত্তর হবে অপশান এ মেঘবর্ম বা মেঘবর্ণ। এটা খুব কঠিন প্রশ্ন, অতি অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যা প্রভাবতী গুপ্তাকে মহারাষ্ট্রের বাকাটক বংশীয় যে রাজার সঙ্গে বিবাহ দিয়েছিলেন? কোশ্চেনটা খুবই কঠিন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যা প্রভাবতী গুপ্তকে মহারাষ্ট্রের বাকাটক বংশীয় যে রাজার সঙ্গে বিবাহ দিয়েছিলেন তিনি হলেন এ প্রথম রুদ্রদেব, বি দ্বিতীয় রুদ্রদেব, সি প্রতাপরুদ্র সেন, ডি দ্বিতীয় রুদ্রসেন। এর সঠিক উত্তর হবে দ্বিতীয় রুদ্রসেন। তাহলে এখানে অনেকগুলো তথ্য আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম ছিল প্রভাবতী গুপ্ত। প্রভাবতী গুপ্তার যে বিবাহ হয়েছিল বাকাটক বংশীয় রাজা কেমন, এবং সেই রাজার নাম হলো দ্বিতীয় রুদ্রসেন। এই তথ্যগুলো অতি অবশ্যই তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, মধ্য এশিয়া থেকে আগত সেতহুন নামে আগত একটি উপজাতি গান্ধার দখল করে রাজ্যের সর্বত্রই নিষ্ঠুর ধ্বংসলীলা চালায়। এই সেতহুনদের যিনি ধ্বংস করে এবং স্তব্ধ করে দিয়েছিলেন তিনি হলেন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি প্রথম কুমারগুপ্ত। এর সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত। এর জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এবং তিনি হুনদের এত নির্মমভাবে অত্যাচার করেছিলেন যে আগামী স্কন্দগুপ্তের পরবর্তী 50 বছর আর হুনরা আমাদের ভারতের দিকে সেইভাবে তাকায়নি। 16, কোন গুপ্ত সম্রাটকে দামোদরপুর লেখতে পৃথিবীপতি বা পৃথিবীর পিতা আখ্যা দেওয়া হয়েছে? এ এলাহাবাদ লেখতে, বি এরান লেখতে, সি ভিটারি স্তম্ভ লেখতে, ডি দামোদরপুর লেখতে। এর সঠিক উত্তর হবে অপশান ডি দামোদরপুর লেখতে।
যে গুপ্ত সম্রাটকে আখ্যা দেওয়া হয়েছে? পরের প্রশ্ন, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করে গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন? এর অপশান এ 12 জন রাজাকে, বি 10 জন রাজাকে, সি 13 জন রাজাকে, ডি 15 জন রাজাকে। এর সঠিক উত্তর হবে অপশান এ, উত্তর ভারতে 9 জন রাজাকে এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে। সেই হিসেবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন এবং এই পরাজিত রাজাদের প্রতি প্রথমে তাদেরকে গ্রহণ অর্থাৎ কারাগারে বন্দি করে তাদের রাজ্যগুলিকে দখল করে নিয়েছিলেন। তারপরে মোক্ষ, সেই রাজাদের মুক্তি অর্থাৎ 12 জন রাজাকে তিনি মুক্তি দিয়েছিলেন। তারপরে হচ্ছে অনুগ্রহ নীতি অর্থাৎ যে 12 জন রাজাকে তিনি কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন তাদের প্রতি অনুগ্রহ ছিল যে তোমরা অতি অবশ্যই কেন্দ্রীয় কোষাগারে যদি রাজস্ব প্রেরণ করো তাহলে তোমাদেরকে অতি অবশ্যই তোমাদের মুক্তি দেওয়া হবে। তাই তারা সমুদ্রগুপ্তের নীতি মেনে নিয়েছিলেন, সেই জন্যই তাদেরকে অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় গড়ে উঠেছিল? এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি প্রথম কুমারগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশান ডি, প্রথম কুমারগুপ্তের সময়ে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, গুপ্ত যুগে বাঘভট্ট ছিলেন একজন, খুব কঠিন প্রশ্ন, বাঘভট্ট ছিলেন একজন বাস্তুকার, বি একজন চিকিৎসা শাস্ত্রকার, সি একজন জ্যোতিষশাস্ত্রকার, ডি একজন জ্যোতির্বিজ্ঞানী। এর সঠিক উত্তর হবে একজন চিকিৎসা শাস্ত্রকার। গুপ্ত যুগে চিকিৎসা শাস্ত্রকার ছিলেন বাঘভট্ট। পরের প্রশ্ন, গুপ্ত যুগে বহির্বাণিজ্যের জন্য গিল্ড গড়ে উঠেছিল। এই গিল্ডগুলি যারা দেখাশোনা করতেন সেই বা তার সভাপতিকে বলা হতো এ ভাণ্ডাগারিক, বি গ্রন্থগারিক, সি স্বর্ণগারিক, ডি রত্নগারিক। এর সঠিক উত্তর হবে অপশান এ ভাণ্ডাগারিক। পরের প্রশ্ন, মধ্যযুগে দিল্লি সুলতানি শাসকের মধ্যে কার প্রকৃত নাম ছিল আলী গুরসাফস? এ আলাউদ্দিন খলজি, বি জালালউদ্দিন খলজি, সি ফিরোজ তুগলক, ডি মোহাম্মদ বিন তুগলক। এর সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলী গুরসাফস। তো এই প্রসঙ্গে বলে রাখি, আলাউদ্দিন খলজি আলেকজান্ডারের মতন দিগ্বিজয়ের সাম্রাজ্য দেখতেন, কিন্তু তার যে কোতেয়াল ছিলেন সেই কোতেয়াল তাকে বারণ করেছিল যে আপনি এই রকম নীতি গ্রহণ করবেন না, হচ্ছে আলী ওয়ালিউল্লাহ। তো তখন তিনি সেই নীতি ত্যাগ করেছিলেন এবং এই নীতি তিনি যখন গ্রহণ করেছিলেন অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডারের মতো সাম্রাজ্য বিজয়ের নীতি, তখন তিনি সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন। কে নিয়েছিলেন? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময়কালে সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে কোথায় কী ঘটছে তা জানার জন্য তিনি মজলিস ই খাস নামক একটি সভা গঠন করেছিলেন। সেই সভাটি আসলে এ রাজ্যসভা, বি লোকসভা, সি গুপ্তসভা, ডি রাজসভা। এর সঠিক উত্তর হবে এটি হচ্ছে গুপ্তসভা। আলাউদ্দিন সবসময় একের সঙ্গে অন্যের অভিজাত আমির ওমরাদের মধ্যে মিলামেশা, তাদের বিবাহ বন্ধন এবং সর্বোপরি মদ্যপান বা সুরাপান, তিনি তার অতি অবশ্যই সভাসদদের মধ্যে নীতিটার বিরোধী ছিলেন, অর্থাৎ মদ্যপানের তিনি বিরোধী ছিলেন এবং তিনি লক্ষ্য করেছিলেন যদি অভিজাতদের মধ্যে যদি মেলামেশা খুব বেশি হয় তাহলে সুলতানের বিরুদ্ধে তারা চক্রান্ত করতে পারে। সেই জন্য তিনি বাড়িদ নামক একটা গুপ্তচর ব্যবস্থাকে কার্যকরী করেছিলেন এবং সক্রিয় করেছিলেন এবং তাছাড়া যে সমস্ত তার গোপন যে সৈনিকরা ছিলেন তারা সাম্রাজ্যের বিভিন্ন খবরাখবর গ্রহণ করে কোথায় কী ঘটছে সেই খবরগুলো গোপনে জানাতেন এই মজলিস ই খাসে অর্থাৎ গুপ্ত সভাতে। এবং যারা এর সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানের দিনে আজ যে সিআইডি বা সিবিআই তাদের মতন ছিলেন প্রায়। পরে প্রশ্ন,
কার রাজত্বকালকে তেলুগু ভাষা এবং সাহিত্যের সুবর্ণযুগ বলা হয়? এ রাজা প্রথম দেবরায়, বি রাজা অচ্যুত দেবরায়, অপশন সি রাজা কৃষ্ণদেবরায়, অপশন ডি রাজা দ্বিতীয় দেবরায়। এর সঠিক উত্তর হবে অপশন সি রাজা কৃষ্ণদেব রায়ের সময় তেলুগু ভাষা এবং সাহিত্যের সুবর্ণযুগ হয়েছিল। তারপরে প্রশ্ন, বাংলায় কোন সুলতানকে বাংলার মানুষ জগৎভূষণ উপাধি দিয়েছিল? খুব কঠিন প্রশ্ন। জগৎভূষণ উপাধি দেওয়া হয়েছিল অপশান এ নজরত শাহকে, বি বরবক শাহকে, সি আলাউদ্দিন হোসেন শাহকে, ডি সিকান্দার শাহকে। এর সঠিক উত্তর হবে অপশান সি আলাউদ্দিন হোসেন শাহকে। পরে প্রশ্ন, মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম ঝরকা দর্শন প্রথা চালু করেছিলেন? এ হুমায়ুন, বি আকবর, সি বাবর, ডি শাহজাহান। এই প্রশ্নটা আমার চাকরির পরীক্ষার ক্ষেত্রে পড়েছিল। তো যাই হোক, ঝরকা দর্শন এর সঠিক উত্তরটা হবে অপশান বি আকবর। পরে প্রশ্ন, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র ধন্যপন্থ আমাদের কাছে কি নামে বেশি পরিচিত? এ বালাজি বিশ্বনাথ, বি প্রথমা বাজিরাও, সি নানা সাহেব, ডি তাঁতিয়া টপি। এর সঠিক উত্তর হবে অপশন সি নানা সাহেব। পরে প্রশ্ন, গান্ধীজির জীবনের উপর প্রভাব ফেলেছিল একটি গ্রন্থ আনটু দ্য লাস্ট নামক গ্রন্থটি। এর লেখক হলেন এ লিও টলস্টয়, বি রাস্কিন, সি থেরো, ডি নিনোদ চৌধুরী। এর সঠিক উত্তর হবে অপশন বি রাস্কিন। রাস্কিনের গ্রন্থের নাম হচ্ছে আনটু দ্য লাস্ট। পরে প্রশ্ন, কোন চার্টার আইনে জারি করা হয়েছিল যে ভারতীয় সিভিল সার্ভিসে সমস্ত নিয়োগ একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নির্ধারিত হবে? মানে সবাই প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণ করতে পারবে। কোন চার্টার আইনে বলা হয়েছিল? এ 1793 খ্রিস্টাব্দের চার্টার আইনে, বি 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে, সি 1833 খ্রিস্টাব্দের চার্টার আইনে, ডি 1853 খ্রিস্টাব্দের চার্টার আইনে। এর সঠিক উত্তর হবে অপশন ডি 1853 খ্রিস্টাব্দের চার্টার আইনে। পরে প্রশ্ন, বিখ্যাত সেনাপতি মীরমদন ও মোহনলাল কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? এ মুর্শিদ কুলি খাঁর, বি মির্জাফরের, সি সিরাজউদ্দৌলার, ডি আলীবর্দী খাঁর। এর সঠিক উত্তর হবে অপশন সি সিরাজউদ্দৌলার। পরে প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হলেন লর্ড ডালহৌসি। এই নীতি প্রথম গ্রহণ করেছিলেন যে ব্যক্তিত্ব বা যে রাজা? এ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, বি হায়দ্রাবাদের মোহাম্মদ নিজাম আলী, সি দিল্লির বখত খান, ডি বাংলার নবাব মীর কাসিম। এর সঠিক উত্তর হবে হায়দ্রাবাদের মোহাম্মদ নিজাম আলী, বা হায়দ্রাবাদের নিজাম হিসেবেই আমরা বেশি জানি। পরে প্রশ্ন, 1799 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তম এ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে যুদ্ধরত অবস্থায় মারা গিয়েছিলেন কে? 1799 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে যুদ্ধরত অবস্থায় মারা গিয়েছিলেন কে? এ হায়দার আলী, বি সুরজ আলী, সি মোহাম্মদ আলী, ডি টিপু সুলতান। এর সঠিক উত্তর হবে অপশন ডি টিপু সুলতান। পরে প্রশ্ন, 1826 খ্রিস্টাব্দে ব্রহ্মরাজ বাগিদা ও লর্ড আমহার্স্ট এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যে সন্ধি, সেটি হলো এ ইয়ান্দাবুর সন্ধি, বি গন্ডমার্কের সন্ধি, সি সুরাটের সন্ধি, ডি শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এর সঠিক উত্তর হবে অপশন এ ইয়ান্দাবুর সন্ধি। পরে প্রশ্ন, নবাব আলীবর্দীর আমলে মারাঠা সৈন্য বর্গীরা যার নেতৃত্বে বাংলা ও উড়িষ্যা আক্রমণ করেছিল? এ প্রসঙ্গে একটু বলে রাখি, সেই ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গী এলো দেশে, সেই বর্গীদের কথা বলা হয়েছে। এই বর্গীরা বাংলা আক্রমণ করেছিল কার নেতৃত্বে? কার সময় এসেছিলেন? না আলীবর্দীর আমলে, ওই 1743 থেকে 45-এর মধ্যে, 43 থেকে 47-এর মধ্যে এসেছিলেন আর কি। তো সেই সময় তাহলে আক্রমণ করেছিলেন এ
ভাস্কর বর্মা, বি মহাদজি সিন্ধিয়া, সি প্রথম বাজিরাও, ডি ভাস্কর পণ্ডিত। এর সঠিক উত্তর হবে অপশান ডি, ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গীরা বাংলা এবং উড়িষ্যা আক্রমণ করেছিল। পরে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে, খুব কঠিন প্রশ্ন এটা, মনেন দিয়ে পড়বে। স্যার এলিজা ইম্পে দলিল জাল করার অপরাধে যাকে ফাঁসি দিয়েছিলেন তিনি হলেন এ নরেন্দ্র কুমার, বি অমরেন্দ্র কুমার, সি নন্দকুমার, ডি সমরেন্দ্র কুমার। এর সঠিক উত্তর হবে মহারাজা নন্দকুমার, অপশান সি নন্দকুমারকে দলিল জালিয়াতি বা জাল দলিল করার জন্য স্যার এলিজা ইম্পে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি একে অতি অবশ্যই ফাঁসি দিয়েছিলেন। পরের প্রশ্ন, বড়লাট লর্ড কর্নওয়ালিস পুলিশ রেগুলেশন জারি করে পুলিশ সুপারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তালিকা তৈরি করে পুলিশ বিভাগের শৃঙ্খলা ও দায়িত্ব জাগ্রত করেন। কবে করেছিলেন এটি? এ 1791 খ্রিস্টাব্দে, বি 1793 খ্রিস্টাব্দে, সি 1796 খ্রিস্টাব্দে, ডি 1792 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান এ 1791 খ্রিস্টাব্দে করেছিলেন এটি। পরের প্রশ্ন, কোন চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল হিসাবে উন্নীত হন? খুব কঠিন এবং অতি অবশ্যই বোঝার প্রশ্ন এটা। তাহলে চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল মানে উপাধিতে উন্নীত হয়েছিলেন সেটা হচ্ছে এ 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, বি 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, সি 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, ডি 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। এর সঠিক উত্তর হবে অপশান সি 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুসারে। সেই হিসেবে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক এবং শেষ হয়েছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক যাদেরকে দমন করার জন্য কর্নেল স্লিম্যানকে নিযুক্ত করেছিলেন? এ ঠগি দস্যুদের দমন করার জন্য, বি পিন্ডারি দস্যুদের দমন করার জন্য, সি ভিল দস্যুদের দমন করার জন্য, ডি মেওয়াটি দস্যুদের দমন করার জন্য। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই ঠগি দস্যুদের দমন করার জন্য। পরের প্রশ্ন, লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটিকে গ্রাস করেছিলেন। কথাটা ঠিক। তখন ওই রাজ্যের নবাব ছিলেন কে? এ টানা ভগত, বি নবাব শাহজাদ আলী, সি নবাব ওয়াজিদ আলী, ডি নবাব শওকত আলী। এরকমই কঠিন প্রশ্ন পড়বে। উত্তর হবে অপশান সি নবাব ওয়াজিদ আলী। পরের প্রশ্ন, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া ও নোয়া মিয়া এরা বাংলাদেশে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এ ওয়াহাবি আন্দোলন, বি ফরাজি আন্দোলন, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি অসহযোগ আন্দোলন। তো এর সঠিক উত্তর হবে অপশান বি ফরাজি আন্দোলন। পরে 40 নম্বর প্রশ্ন, বুদ্ধ ভগত এবং জয়া ভগত নামক দুজন কোন নেতার নেতৃত্বে বিদ্রোহীরা বিদ্রোহ করেছিল? কবে সেটি? এ 1811-12 খ্রিস্টাব্দে, বি 1821-22 খ্রিস্টাব্দে, সি 1831-32 খ্রিস্টাব্দে, ডি 1841-42 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1831-32 খ্রিস্টাব্দে, যেটা বুদ্ধ ভগত এবং জয়া ভগত করেছিলেন। পরের প্রশ্ন, কে নিজেকে ধরতি আবা বা ধরণীর পিতা বলে অভিহিত করতেন? অপশান এ বিরসা মুন্ডা, অপশান বি জুয়া মুন্ডা, অপশান সি সিধু মুন্ডা, অপশান ডি ভগত মাঝি। এর সঠিক উত্তর হবে অপশান এ বিরসা মুন্ডা নিজেকে ধরতি আবা বা ধরণীর পিতা বলে অভিহিত করতেন। পরের প্রশ্ন, 1857 একটি বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ সম্পর্কিত। এই গ্রন্থের লেখক হলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি সুরেন্দ্রনাথ দত্ত, সি সুরেন্দ্রনাথ মুখার্জি, ডি সুরেন্দ্রনাথ সেন। এর সঠিক উত্তর হবে ডি সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, সত্যবিপ্লব নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি যে রাজ্যটিকে প্রথম অধিগ্রহণ করেছিলেন সেই রাজ্যটি হল
অপশান এ সাতারা, অপশান বি মিরাট, অপশান সি নাগপুর, অপশান ডি সম্বলপুর। এর সঠিক উত্তর হবে অপশান এ সাতারা, যেটি মহারাষ্ট্রের সাতারা অঞ্চল। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর ইংল্যান্ডের শরী মহারানী ভিক্টোরিয়া কোম্পানির হাত থেকে সকল ক্ষমতা দখল করে নিয়ে তিনি মহারানী ঘোষণাপত্র ঘোষণা করেন 1858 খ্রিস্টাব্দের কোন মাসে? এ 1 সেপ্টেম্বর, বি 1 অক্টোবর, সি 1 নভেম্বর, ডি 1 ডিসেম্বর। বলো তো কোনটা হবে? অতি অবশ্যই অপশান সি 1 নভেম্বর হবে। পরের প্রশ্ন, বাংলায় নবজাগরণের ক্ষেত্রে ব্রাহ্ম ধর্ম মতের প্রবর্তক কে ছিলেন? ব্রাহ্ম ধর্ম মতের প্রবর্তক কে ছিলেন? এ রাজা রামমোহন রায়, বি ডিরোজিও, সি কেশবচন্দ্র সেন, ডি কালীপ্রসন্ন সিংহ। এর সঠিক উত্তর হবে অপশান সি কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম ধর্মমতের প্রবর্তক। পরের প্রশ্ন একটু তথ্যবহুল আছে, অতি অবশ্যই তোমরা দেখো। আর্য সমাজের প্রধান আদর্শ ছিল হিন্দু ধর্ম প্রতিষ্ঠা। তাহলে আর্য সমাজের প্রধান আদর্শ ছিল হিন্দু ধর্ম প্রতিষ্ঠা ও সমাজ থেকে কুসংস্কার দূর করা। হিন্দু ধর্ম গ্রহণে আগ্রহী অহিন্দুগণকে শুদ্ধি আন্দোলন দ্বারা হিন্দু ধর্মে গ্রহণ করা এবং বেদের যুগে ফিরে চলো, এগুলি কার কীর্তি ছিল? এ কেশবচন্দ্র সেন, বি দেবেন্দ্রনাথ ঠাকুর, সি রামমোহন রায়, ডি দয়ানন্দ সরস্বতী। এর সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী হচ্ছে অতি অবশ্যই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সত্যার্থ প্রকাশ ও শুদ্ধি আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং সত্যার্থ প্রকাশ নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। পরের প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে কে হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? এ স্বামী শ্রদ্ধানন্দ, বি স্বামী অলোকানন্দ, সি স্বামী সদানন্দ, ডি স্বামী অমৃতানন্দ। এর সঠিক উত্তর হবে অপশন এ স্বামী শ্রদ্ধানন্দ। পরের প্রশ্ন, স্কটল্যান্ডের ধর্মপ্রচারক মিস্টার আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। সেটি কবে করেছিলেন? এ 1829 খ্রিস্টাব্দে, বি 1830 খ্রিস্টাব্দে, সি 1831 খ্রিস্টাব্দে, ডি 1832 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে 1830 খ্রিস্টাব্দে। হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, উডের ডিসপ্যাচ অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল 1857 খ্রিস্টাব্দের কোন তারিখে? অপশান এ 18 জানুয়ারি, অপশান বি 21 জানুয়ারি, অপশান সি 24 জানুয়ারি, অপশান ডি 28 জানুয়ারি। ঠিক এইভাবে নিখুঁত প্রশ্নগুলো দিবে এবং নিখুঁতভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে, নাহলে কিন্তু হবে না। সেই জন্য ডিপলি তোমাদের পড়াশোনা করতে হবে। অপশান সি হবে সঠিক উত্তর, 24 জানুয়ারি। এর প্রসঙ্গে বলে রাখি, বিএমডব্লিউ অর্থাৎ বোম্বাই, মাদ্রাজ এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলকে কলকাতা বিএমডব্লিউ বলেই আমি মনে রাখি। তো বিএমডব্লিউ মানে বোম্বাই, মাদ্রাজ এবং কলকাতা, যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল 1857 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি। তারপরে এপ্রিল মাসের 28 তারিখে গড়ে উঠেছিল বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ হয়েছিল সম্ভবত 1857 খ্রিস্টাব্দের 29 অক্টোবর। মানে সালটা একই 1857, কিন্তু তারিখগুলো সবারই আলাদা ছিল। পরের প্রশ্ন একটু কঠিন এবং তথ্যবহুল। ইংল্যান্ডে হেলবেরি কলেজ প্রতিষ্ঠা করা হয় কারণ ইংল্যান্ডের সিভিল সার্ভিসে মনোনীত তরুণরা ভারতবর্ষে কোম্পানির কাজে কর্মচারী হিসেবে নিযুক্ত হওয়ার আগে 2 বছর শিক্ষানবিশ হিসাবে ভারতীয় ভাষা
আইন কানুন, কৃষ্টি, রীতিনীতি এবং সভ্যতা সম্পর্কে শিক্ষা লাভ করত। এবং এটি কবে গড়ে উঠেছিল হেলবেরি কলেজ? এ 1804 খ্রিস্টাব্দে, বি 1806 খ্রিস্টাব্দে, সি 1837 খ্রিস্টাব্দে, ডি 1805 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান ডি 1805 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো, প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র হলো এ সমাচার দর্পণ, বি দিগদর্শন, সি অমৃতবাজার পত্রিকা, ডি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এর সঠিক উত্তর হবে অবশ্যই বি সমাচার দর্পণ হবে। সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে দিগদর্শন। পরের প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন, পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ, খুব দেখো অপ্রাসঙ্গিক হলেও এইটা কিন্তু নিজেদের জেনে রাখতে হবে। পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ নৌ অভিযান চালিয়ে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্তে পৌঁছেছিলেন এবং সেখানে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছিলেন, তাই তিনি সেই অঞ্চলটির নাম দিয়েছিলেন ঝড়ের অন্তরীপ। তো সেই পদ্ধতি যেহেতু আমাদের ভাস্কর ডা গামা এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে, সেই জন্যই আমি প্রশ্নটাকে অতি অবশ্যই তোমাদের সামনে রেখেছি, কারণ 1498 খ্রিস্টাব্দে ওই পথ ধরে আসেই ভাস্কর ডা গামা আমাদের কালিকট বন্দরেতে এসেছিলেন এবং ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন। তো তারপরে ইউরোপীয় দেশগুলো ভারতের মধ্যে প্রবেশ করতে থাকে। তো সেই হিসেবে এই প্রশ্নটা দিয়েছি যে তিনি ঝড়ের অন্তরীপের মধ্যে পড়েছিলেন কবে? এ 1480 খ্রিস্টাব্দে, বি 1486 খ্রিস্টাব্দে, সি 1492 খ্রিস্টাব্দে, ডি 1488 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1486 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সের প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন কে? এ চতুর্দশ লুই, বি ষোড়শ লুই, সি পঞ্চদশ লুই, ডি অষ্টাদশ লুই। এর সঠিক উত্তর হবে অপশান সি পঞ্চদশ লুই। এনাকে প্রজাপতি রাজা বলা হতো এবং ষোড়শ লুই ছিলেন সূর্য রাজা। পরে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে একটি গুজব ছড়ায় যে শহর থেকে অভিজাতরা একদল ভাড়াটে সৈন্য ও লুটেরা শ্রেণী পাঠিয়ে গ্রামের কৃষকদের আক্রমণ এবং শস্য ক্ষেতগুলি পুড়িয়ে দিচ্ছে। এরূপ আতঙ্ককে বলা হয়েছিল বা বলা হতো এ জলাতঙ্ক, বি খাদ্য আতঙ্ক, সি মহাতঙ্ক, ডি অপপ্রচার আতঙ্ক। এর সঠিক উত্তর হবে অপশান সি মহা আতঙ্ক। পরে প্রশ্ন, ফ্রান্সে জাতীয় সম্মেলনের নেতারা ফ্রান্সের অভ্যন্তরে ও বাইরে বিদ্রোহের আঙিনায় এক জরুরি ও আপৎকালীন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থাকে বলা হতো সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব। এর রূপকার ছিলেন এ লাফায়েত, বি মিরাবো, সি ব্রিসো, ডি রোবসপিয়ের। সঠিক উত্তর হবে অপশান ডি রোবসপিয়ের। যেখানেই দেখবে সন্ত্রাসের রাজত্বের কার্যকাল সেখানেই অতি অবশ্যই উত্তর রোবসপিয়ার করবে। এবং সন্ত্রাসের রাজত্বের সময়কালটা ছিল প্রায় 13 মাসের মতো। এখানে 3টি যে ল ছিল বা আইন ছিল, সেই ল হচ্ছে, একটা হচ্ছে সন্দেহের আইন, সন্দেহের আইনে যে কোনো ব্যক্তিকে ধরা হতো, 2 তাৎক্ষণিক তার বিচার, এবং 3 নম্বর হচ্ছে বিপ্লবী বিচারালয়ে তার শিরশ্ছেদ, অর্থাৎ মাথা থেকে ধড়টাকে আলাদা করা যে যন্ত্রের মধ্যে হতো সেটা হচ্ছে গিলোটিন যন্ত্র। সন্ত্রাসের রাজত্বে সবথেকে বেশি ব্যবহার হয়েছে গিলোটিন যন্ত্র। পরে প্রশ্ন, মনরো নীতি অনুসারে দীপ্তকণ্ঠে ঘোষণা করা হয়েছিল যে আমেরিকা হলো আমেরিকাবাসীদের জন্য, আমেরিকায় ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না। এই যে দীপ্তকণ্ঠে ঘোষণা বা মনরো নীতি, কার উক্তি ছিল এটি? এ মার্কিন রাষ্ট্রপতি টমাস মনরো, বি মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো, সি মার্কিন রাষ্ট্রপতি উইলিয়ামসন, ডি মার্কিন রাষ্ট্রপতি জন মনরো। এর সঠিক উত্তর হবে অপশান বি মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো। এই দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিল আমেরিকান ইজ ফর আমেরিকানস, আমেরিকা হলো আমেরিকাবাসীদের জন্য। এখানে বিদেশিদের কোনো
হস্তক্ষেপ আমরা সহ্য করব না। পরে আলেকজান্ডার ইপসিল্যান্টি, খুব কঠিন প্রশ্ন, দেখো তোমরা উত্তর দিতে পারো কি না। আলেকজান্ডার ইপসিল্যান্টি কে ছিলেন? এ গ্রিসের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, বি ফ্রান্সের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, সি হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, ডি স্কটল্যান্ডের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। এর সঠিক উত্তর হবে অপশান এ, গ্রিসের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন আলেকজান্ডার ইপসিল্যান্টি। পরের প্রশ্ন, কাকে আধুনিক তুরস্কের জনক বলে? এ মুস্তাফা ট্রেজম্যানকে, বি মুস্তাফা কামাল হিউম্যানকে, সি মোস্তাফা কামাল হটম্যানকে, ডি মোস্তাফা কামাল আতাতুর্ককে। এর সঠিক উত্তর হবে মোস্তাফা কামাল আতাতুর্ককে। তো এতদিন পর্যন্ত যে তুরস্কের একটা রক্ষণশীল চিন্তাধারা ছিল সেইটাকে তিনি ত্যাগ করিয়ে উদারনীতি এবং অতি অবশ্যই শিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন, তাই তাকে আধুনিক তুরস্কের জনক বলে। কিন্তু তার আগে অতি অবশ্যই তুরস্ক ছিল রক্ষণশীল রাজতন্ত্রে পরিপূর্ণ। পরের প্রশ্ন 59 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ওপেন ডোর পলিসি কে ঘোষণা করেছিলেন? তিনি অবশ্যই মার্কিন বিদেশ সচিব ছিলেন। এ জন কে, বি জন হে, সি জন পে, ডি জন চে। তো মার্কিন বিদেশ সচিব ছিলেন অপশান, সঠিক উত্তরটা কী হবে বলো তো? অপশান বি হবে, জন হে। ইনি ছিলেন মার্কিন বিদেশ সচিব এবং তিনি ওপেন ডোর পলিসি বা মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক বিবাদের নিষ্পত্তি, আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আইনগত বিবাদ মেটানোর জন্য আন্তর্জাতিক বিচারালয় গড়ে উঠেছে, সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা পরিচালিত। এটি কোথায়? অপশান এ জার্মানির বার্লিনে, অপশান বি সুইজারল্যান্ডের জেনেভাতে, অপশান সি ইতালির মিলানে, অপশান ডি নেদারল্যান্ডের হেগ শহরে। এর সঠিক উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয় গড়ে উঠেছে অপশান ডি নেদারল্যান্ডের হেগ শহরে। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। অতি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে লাইক দিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ওকে, আজ এই পর্যন্ত, শুভরাত্রি।